কিন্তু যেই কেন লোক কি তার কারণে বউয়ের ঘরের মধ্যে ঋণ খেলাপি, সে বড় বড় ঋণ খেলাপিদের কোত্থেকে ধরবে? এই ধরনের ব্যক্তিদেরকে আমরা ব্যাংকে আর দেখতে চাই না। তারা খতিয়ে দেখে এটাকে বাতিল করা উচিত। কারণ হলো একটা ঋণ খেলাপি হাজবেন্ডকে তো একটা ব্যাংকের মানে আবার চেয়ারম্যান করা যায় না। এটাতে আমি দ্বিমত পোষণ করি। ব্যাংকে যেতে আমার খুব একটা টাকা পয়সা নাই, এই জন্য আমার এই ব্যাংক সম্বন্ধে অভিজ্ঞতা খুব একটা নাই। এখানে এখানে একটা বিষয় হলো যে ব্যাংকে যারা মালিক, বিশেষ করে এস আলম সম্পর্কে অনেক কথা আছে, অনেক কথা আমরা শুনেছি যে এস আলম আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাভোগী ব্যক্তি, এবং সে আস্তে আস্তে ব্যাংকের বাংলাদেশের সকল ব্যাংকগুলি প্রায় দখল করে ফেলেছিল, এবং তার মালিকানাধীন অন্য যেগুলি ব্যাংক আছে সে ব্যাংকগুলির অবস্থা এখন খুব করুণ অবস্থা। তার একটি ব্যাংক আছে নাম SIBL। এই ব্যাংকে যদি কেউ 50,000 টাকার চেক দেয় তাহলে সে টাকা দিতে পারে না। এবং আপনার তার আরো যে কয়েকটা ব্যাংক আছে সবগুলি ব্যাংকই এখন রুগ্ন ব্যাংক। সুতরাং এই এসালমের এবং এসালমের দোসর যারা আছে তাদেরকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মনে করি তাদের বিচার হওয়া উচিত। মানুষের টাকা পয়সা নিয়ে তারা চিনিমিনি খেলবে, এটা হতে পারে না। যে ব্যাংকটি নিয়ে আজকে আলোচনা, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের একটি বিষয়, সেটা হলো ইসলামী ব্যাংকটা কারা পরিচালনা করছেন সেটা বিবেচ্য বিষয় না। আমার কাছে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে ইসলামী ব্যাংকের যে একটা অবস্থান ছিল, আমি যখন অবসর সুবিধা বোর্ড এবং আপনার কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতাম, তখন আমরা ব্যাংকগুলিতে আপনার টাকা দেওয়ার জন্য আপনার কোটেশন আহ্বান করতাম যে কারা বেশি টাকা দিয়ে আমাদের ব্যাংকের এই আমাদের যে রিজার্ভ টাকাটা, এই টাকাটা কারা নিতে পারবে, কে বেশি ইন্টারেস্ট দিবে। তখন দেখা যাইতো যে আপনার এই ইসলামী ব্যাংক খুব কম রেট আমাদের কাছে দিত। তারা পার্টিসিপেট করত, কারণ ওখানে জামাতে ইসলামের আমাদের কিছু ভাইয়েরা এই কল্যাণ এবং অবসর সুবিধা বোর্ডের সদস্য ছিল আমার সাথে। তখন তারাও তাদেরকে হয়তো বলতেন যে এখানে একটা আপনার কোটেশন আপনারা দেন, এবং কোটেশন দিলে দেখা যেত যে অন্যান্য ব্যাংক যেখানে 12, 13 এবং 13.5 পর্যন্ত দিত, সেখানে ইসলামী ব্যাংকের ইয়া ছিল 9-এর উপরে, যে আমরা এর বেশি দিব না। এটার কারণ তারা উল্লেখ করতো এভাবেই যে আমাদের ব্যাংকে কোনো তারল্য সংকট নাই, এবং আমাদের এখান থেকে যে আপনার এই অবসর সুবিধা বোর্ডের 600 কোটি টাকা বা 300 কোটি টাকা নিতে হবে, এটারও কোনো আমাদের ওই রকমের মানে তারা খুব একটা ইন্টারেস্ট ফিল করতো না। কিন্তু অন্যান্য ব্যাংকগুলো সেখানে 12-13 দিত। এবং আপনার একটি ব্যাংক সম্বন্ধে আমি বলবো যে ফার্স্ট, এটা মানে ওরিয়েন্টাল ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংক আমার একসময়, আমি যখন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব হিসাবে এরকম আহ্বান করলাম দরপত্র, তখন আপনার ওরিয়েন্টাল ব্যাংক 13 দিল, এবং দেশের অন্যান্য নাম করা ব্যাংকগুলো ঢাকা ব্যাংক থেকে আরম্ভ করে আপনার ডাচ বাংলা ব্যাংক ওরা 12, 12.5 এরকম করে দিল। কিন্তু আপনি তখন ইসলামী ব্যাংক দিল 10-এর নিচে, অন্য ব্যাংকগুলো এরকম দেওয়ার পরে আপনার যখন ক্যামেল রেটিং আরম্ভ করলাম যে ক্যামেল রেটিং এ ব্যাংকগুলির কি অবস্থা, তখন দেখা গেল যে সেখানে আপনার ইসলামী ব্যাংকের অবস্থান খুবই ভালো, তারপরে ঢাকা ব্যাংকের অবস্থান ভালো, এবং ডাচ হুম, বাংলা ব্যাংকের অবস্থান ভালো। কিন্তু আমরা তখন সবচেয়ে হাইয়েস্ট বিট করলো আপনার ওরিয়েন্টাল ব্যাংক, এবং এক হুম। শ্রেণীর লোক তখন আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করলেন যে এই ওরিয়েন্টাল ব্যাংকেটাকে দেওয়া হোক। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে ওরিয়েন্টাল ব্যাংক যে কোনো সময় দেউলিয়া হতে পারে, তখন আমরা এই কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বলে টাকাটা দিলাম না। এবং যেদিন আমাদের মিটিং হলো তারপরেই আপনার প্রথম আলো পত্রিকায় রেড লেটারে 8 কলামে লেখা হলো ওরিয়েন্টাল ব্যাংক দেউলিয়া। এখন আমি যদি শিক্ষকদের ওই 600 কোটি টাকা দিতাম তাহলে শিক্ষকদের কি অবস্থা হতো? এই টাকাটি তো আর শিক্ষকদের দিতে পারতাম না। এখন এই ধরনের ব্যাংকগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ওরিয়েন্টাল ব্যাংক দেউলিয়া হলো, কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেন ওরিয়েন্টাল গ্রুপ আপনার এই অন্যান্য যে ব্রিজ ট্রিজ যা আছে বড় বড় এই আপনার হানি ফ্লাইওভার তারা নিয়ে নিল আবার। এখন তারা আবার কিন্তু মানে মানে আওয়ামী লীগের আমলে তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করে, তারা আমাদের হুম। মতো লোকদেরকে আপনার এই যে এমপি টেমপি বলেন এগুলি কোনো কেয়ারই করে না। তারা এরকম এমপি কিনে নিতে পারে, এরকম ভাব হুম। তাদের মধ্যে আছে। তো এই যে
আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলিতে যদি আমরা নজরদারি না করি, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার জনগণ। এখন হুম। আমাদের যে কিন্তু আপনার এখন টু দা পয়েন্টে যদি আপনাকে বলি, জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আপনি নিজেও স্বীকার করেছেন যে ইসলামী ব্যাংক একটি খুব ভালো ব্যাংক হিসেবে একসময় ছিল। এটিকে নষ্ট করেছে কারা, সে নিয়ে তো বিতর্ক অনেক লম্বা, ইতিমধ্যে আমরা জানিও এটি, এসব নিয়ে কথা বল। কিন্তু বর্তমানে কি সেটিকে আবারও ফিরিয়ে আনবার সুযোগ রয়েছে কিনা? এখন সামনে আমরা দুটি পক্ষ দেখতে পাচ্ছি। জামাত ইসলাম মনে করে যে তাদের সমর্থকরা ওইখানে পরিচালনাতে থাকার কারণে একটা সময় এই ব্যাংক অনেক ভালো একটি অবস্থানে ছিল, সেটিকে ধ্বংস করেছে। এখন তারা আবারও তারা ব্যাংকের মালিকানাতে নাই, কিন্তু তাদের সমর্থকরা রয়েছে এমন দাবি, যে সাধারণ জনগণও তাই মনে করে। তারা মনে করছে যে সেই সমর্থকদের অধীনেই যদি আবারও পরিচালনার দায়িত্বটি দেয়া হয়, তাহলে ব্যাংকটি আগের অবস্থাতে ফিরে যাওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে। এই জায়গাতে আপনি একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে যদি না, আপনি সাধারণ দৃষ্টি নাগরিকের জায়গায় আমি মনে করি যে ইসলামী ব্যাংকের যে অবস্থান আগে ছিল, এটা নষ্ট করছে কারা সেটা আমরা জানি, যে আওয়ামী লীগের ফেসিস্ট সরকার এই ব্যাংকটাকে একবারে নষ্ট করে মিয়া সালামের কাছে দিয়ে ব্যাংকটার সমস্ত টাকা তারা লুটপাট করে ফেলেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ, জনগণ, এবং ওইখানে এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ব্যাংকটা যদি ঘুরে দাঁড়াতে পারে, এখনো এসালামের অন্যান্য যে ব্যাংকগুলা, এগুলি কিন্তু এই কথাটাই আমি শেষ করতেছিলাম, যে আমাদের শিক্ষকদের টাকা এখনো এই এসালামের মালিকানাধীন কিছু ব্যাংকে আছে। সেই টাকাগুলি এখন শিক্ষকরা পাচ্ছে না, দিতে পারছে না। তা আমি মনে করি যে ইসলামী ব্যাংক যদি তাদের অবস্থানে ফিরে আসতে পারে, সেটা দোষের কি, ক্ষতির তো কিছু না, সেটা আমরা আরো সহযোগিতা করা উচিত, সরকারের সহযোগিতা করা উচিত। কিন্তু একটি বিষয় এখানে, গত মানে কোথায় ফিরে আসে বলতে, আপনি জামাত ইসলামের সমর্থক বলতে এখানে রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা নাই, এটি কিন্তু স্পষ্ট করছে জামাত ইসলাম। কিন্তু জামাত ইসলাম যারা এর আগে পরিচালনাতে ছিল, তারা জামাত ইসলামের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ততা ছিল, তারা হয়তো রাজনীতি করতো জামাত ইসলামের, কিন্তু জামাত ইসলামের মালিকানা, যেটা সরাসরি বলে যে জামাত ইসলামের লোকজনই মালিকানায় ছিল, ব্যাপারটা তা নয়। তাদের আদর্শিকভাবে হয়তো একটা সম্পৃক্ততা আছে। সেই কারণে কি মনে করেন কিনা যে জামাত ইসলামের ওই আদর্শিক কারণেও তাদেরকে এখানে রাখার কোনো সুযোগ নেই? ব্যাপারটাকে এরকম কট্টরভাবে দেখার সুযোগ আছে কিনা, নাকি আসলেই আগের জায়গাতে নিয়ে যেখানে ভালো অবস্থা ছিল সেভাবে আহ যাওয়া আমরা উচিত? আমরা ব্যাংকটাকে ওইভাবে না দেখে, এই ব্যাংকটা যাতে ভালোভাবে পরিচালনা হয়, দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে, আমরা সেটাই দেখা উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং একটা বিষয় শুধু আমি এখানে দ্বিমত পোষণ করছি, যে কালকে যে মব সৃষ্টি করা হয়েছে, মব সৃষ্টিকারীদের মধ্যে সবার কিন্তু এখানে আপনার ওই ইয়া নাই, ওখানে ওই ব্যাংকের আমানত নাই। এখানে দেখা গেছে অনেক লোককেই সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ে মব সৃষ্টি করা হয়েছে। এইটাতে আমার একটু দ্বিমত আছে। আর বাদ বাকি সব ব্যাপারে এখানে জামাতের ভাইয়েরা, তারা যদি ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করে, এখানে আমরা বাধা দিব কেন? তাদেরকে করতে সুযোগ দেওয়া উচিত। সুতরাং এই ব্যাংকটা যে অবস্থানে ছিল, এই অবস্থানে ফিরে আনা উচিত। কিন্তু এটা করতে গিয়ে যদি এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যদি বিতর্কিত হয়, এটা পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে এই বিতর্কিত ব্যক্তিদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে একেবারে ভালো, যাদের সুনাম আছে, এই যে কথাটি আপনি বললেন যে তার স্ত্রীর সেখানে ঋণ খেলাপি যদি হয়ে থাকে, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা ব্যাংকে আর দেখতে চাই না। আমার মনে হয় না যে সরকার এটা দেখতে চায়। কিন্তু যেই কেন, লোক কি তার কারণে? বউয়ের ঘরের মধ্যে ঋণ খেলাপি, সে বড় বড় ঋণ খেলাপিদের কোত্থেকে ধরবে? না, এইটাই যে ঋণকে তো ধরতে পারবে না, সেজন্য এই বিষয়টা হয়তো গোপন রেখে হয়তো এটা করা হয়েছে। আমি মনে করি যে এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে, বা সংশ্লিষ্ট যারা এই ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করে, তাদের নজরে আনতে হবে আমাদের। আনলে হয়তো এই বিষয়টি আবার তারা খতিয়ে দেখে এটাকে বাতিল করা উচিত। কারণ হলো একটা ঋণ খেলাপি হাজবেন্ডকে তো একটা ব্যাংকের মানে আবার চেয়ারম্যান করা যায় না, এটাতে আমি দ্বিমত পোষণ করছি। এটা কোনো মোটেই যুক্তিসঙ্গত না। আপনাকে অনেক ধন্যবাদ।